ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আলোচনা করব দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ। এই যে বইটি রয়েছে এটি হচ্ছে প্রান্তিক প্রকাশনীর বই এবং আজকে যে অধ্যায়টি আলোচনা করব তা হলো আলো। এই আলো অধ্যায়ের যে 2 মার্কের কোশ্চিনগুলো রয়েছে সেই 2 মার্কের কোশ্চিনগুলো আজকে কিন্তু আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং এই যে কোশ্চিনগুলো আলোচনা করব এদের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেই ইম্পর্টেন্ট কোশ্চিনগুলো কিন্তু আমি বলে দেব। আর এই অধ্যায়ের আলো অধ্যায়ের যে 1 মার্কের কোশ্চিনগুলো রয়েছে, যারা 1 মার্কের কোশ্চিনগুলো দাওনি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু অতি শীঘ্রই দেখে নিবে। আর তোমরা যেহেতু এখন সেকেন্ড টার্ম এক্সামিনেশন চলছে, যে যে অধ্যায়ের ভিডিও প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আমি কিন্তু ধীরে ধীরে সে সমস্ত অধ্যায়ের ভিডিওগুলো আপলোড করতে থাকবো, ঠিক আছে? তো আজকে আলো অধ্যায়ের প্রথম যে কোশ্চিনটা রয়েছে সেটা হলো আলোর প্রতিসরণ অনুসারে স্নেলের সূত্রটি লেখো। অর্থাৎ আলোর যে প্রতিসরণ রয়েছে সেই প্রতিসরণ অনুসারে স্নেলের সূত্রটাকে লিখতে হবে। তো আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা দেখো। দ্বিতীয় সূত্র রয়েছে, দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভেদ তলে একটি নির্দিষ্ট বর্ণের আলো প্রতিসরণ হলে আপাতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। অর্থাৎ দ্বিতীয় সূত্র অনুসারে সাইন আই বাই সাইন আর সমান ধ্রুবক। এই ধ্রুবকটিকে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে। আচ্ছা, এরপরে এটুকু লেখার পরে লিখবে যে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর সমান ধ্রুবক অর্থাৎ মিউ। এটিকে বলা হয় প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং এটিকে বলা হয় স্নেলের সূত্র। এটুকু কিন্তু অ্যাড করে নেবে। এরপরে 2 নম্বর কোশ্চিনটি চলে আসবো। একটু তোমরা বইয়ের সাথে মিলিয়ে নাও, আমি 2 নম্বর কোশ্চিনটি বলছি। 2 নম্বর কোশ্চিনটি রয়েছে, কোনো পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে কোনো বস্তু রাখলে বস্তুটির যে প্রতিবিম্ব গঠিত হয় তার দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে এখানে বলেছে আলোককেন্দ্র আর ফোকাসের মাঝে একটা বস্তুকে রাখা রয়েছে, তাহলে সেই বস্তুটার প্রতিবিম্বের বৈশিষ্ট্য কেমন হবে। তো এই যে প্রতিবিম্বের প্রকৃতি দেখে না, অসৎ বিম্ব এবং সমশীর্ষ, এই দুটো কিন্তু লিখে নেবে। যে এখানে বৈশিষ্ট্য চেয়েছে তাহলে বৈশিষ্ট্যটা হয়ে গেল অসৎ বিম্ব এবং সমশীর্ষ। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট? আচ্ছা, 3 নম্বর কোশ্চিনে তাহলে চলে যাই। 3 নম্বর কোশ্চিনটি রয়েছে, আলোকরশ্মি লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোকরশ্মি প্রতিসরণে চ্যুতিকোণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে লঘু মাধ্যম থেকে আলোকরশ্মি যখন ঘন মাধ্যমে যাবে তখন চ্যুতিকোণটা কত হবে। তো এখানে একটু দেখে নাও, লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণে চ্যুতিকোণের মান, হেডিং এটা। লঘু মাধ্যমে আলোকরশ্মির আপাতন কোণের মান আই এবং ঘন মাধ্যমে প্রতিসরণ কোণের মান আর হলে আলোকরশ্মিটির কৌণিক চ্যুতির মান হবে চ্যুতি সমান আই মাইনাস আর। ঠিক আছে, এবং এটা হচ্ছে ডায়াগ্রামটা। তাহলে যখন আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসবে তখন চ্যুতিকোণ সমান হবে আপাতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ। এটা হচ্ছে সূত্রটা। এরপরে চলে আসবো 4 নম্বর কোশ্চিনে। 4 নম্বর কোশ্চিনটা দেখো 2022 সালে কিন্তু এসেছিল। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা বলার কিছু নেই, আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন রয়েছে। তো দেখে নাও 4 নম্বর কোশ্চিনটা। তার আগে বলি, যারা এই চ্যানেলটা নতুন রয়েছে, ভিডিওগুলো দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তার কারণ প্রতিটা অধ্যায়ের বড় কোশ্চিন আমি কিন্তু এখন আপলোড করতে শুরু করেছি। এরপর যে সাজেশন রয়েছে মাধ্যমিক এক্সামিনেশনের জন্য, সেই সাজেশনগুলো আপলোড করব, তোমাদের অনেকটা উপকার হবে। 4 নম্বর কোশ্চিনটা দেখে নাও, সূর্যালোকে সবুজ গাছের পাতাগুলি সবুজ দেখায় কেন? সূর্যালোক মানে সূর্যের আলোক রশ্মি যে রয়েছে সেই আলোক রশ্মিতে গাছের পাতাকে সবুজ দেখায় কেন? তার কারণ দেখো, সবুজ পাতার ওপর সূর্যের আলো পড়লে পাতা সবুজ আলো প্রতিফলিত করে দেয় এবং অন্যান্য বর্ণের আলো শোষণ করে, তাই পাতা সবুজ দেখায়। ঠিক আছে, 5 নম্বর কোশ্চিন চলে আসবো। এটা 2020 সালে কোশ্চিনটা এসেছিল এবং তোমাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চিনটা রয়েছে। দেখো,
একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বে দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে সরল ক্যামেরা অর্থাৎ ক্যামেরা যে রয়েছে সেই ক্যামেরা যে প্রতিবিম্বটা গঠিত হবে তার বৈশিষ্ট্য হচ্ছে সৎ হবে এবং অবশিষ্ট আর বস্তুর চেয়ে আকারে ছোট হবে। হয়ে গেল দুটো। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে। আচ্ছা, 6 নম্বর কোশ্চিন। 6 নম্বর কোশ্চিনটা আমি পড়ছি, দেখে নাও। একটি অবতল দর্পণ অসীম দূরত্বে রাখা আছে। একটি বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব দর্পণটির সামনে কোথায় উৎপন্ন করবে? প্রতিবিম্বটির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এবার এখানে দেখো রয়েছে অসীমে অবস্থিত, ওখানে বলেছে দর্পণটিকে অসীমে রাখা আছে। যাই হোক, বস্তুকে তুমি অসীমে রাখো আর দর্পণকে অসীম রাখো, কোনো অসুবিধা নেই। বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে আর প্রতিবিম্বটির বৈশিষ্ট্য উল্লেখ করো। ঠিক আছে, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চিন রয়েছে। এটা কিন্তু মাধ্যমিক এক্সামিনেশন 2020-তে এসেছে, বুঝতে পারলে? তো যে কোশ্চিনগুলো আলোচনা করছি এগুলো কিন্তু কোনো দুর্বল কোশ্চিন নয়, একদম স্ট্রং কোশ্চিন রয়েছে। আর এই কোশ্চিনগুলোকে ভালো করে করো, মাধ্যমিক বোর্ড এক্সামিনেশনে ভৌতবিজ্ঞান নিয়ে আর কোনো চাপ থাকবে না। অনেকে ভৌতবিজ্ঞানে অনেক ভয় করে, আমি যে কোশ্চিনগুলো বলছি যে এগুলো কোশ্চিন করে না, অবশ্যই কিন্তু সেগুলো পেয়ে যাবে। তো দেখে নাও, প্রতিবিম্বের অবস্থান হবে অবতল দর্পণের ফোকাসে, অর্থাৎ মুখ্য ফোকাস যে রয়েছে সেই মুখ্য ফোকাসে সেই বস্তুটির প্রতিবিম্ব গঠিত হবে। এবং প্রতিবিম্বের বৈশিষ্ট্য কেমন হবে? বৈশিষ্ট্য হবে সদ্বিম্ব এবং অবশিষ্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনটি রয়েছে, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে? আচ্ছা, এটা একদম ইজি কোশ্চিন। প্রতিসরাঙ্ক কাকে বলে? তো আমি বলছি, একটু শুনে নাও। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ ও ওই মাধ্যমে আলোর গতিবেগকে আলোর প্রতিসরাঙ্ক বলে। আরেকবার বলছি, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এবং ওই মাধ্যমে আলোর গতিবেগের অনুপাতকে বলা হয় আলোর প্রতিসরাঙ্ক। নেক্সট কোশ্চিন 8 নম্বর। উত্তল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টি ত্রুটি প্রতিকার করা হয়? উত্তল লেন্স দ্বারা, তো এখানে দেখে নাও, উত্তল লেন্স দ্বারা কিন্তু হাইপারমেট্রোপিয়া এই যে রোগটি রয়েছে অর্থাৎ দীর্ঘদৃষ্টি, এই দীর্ঘদৃষ্টি কিন্তু প্রতিকার করা হয়। তাহলে এখানে উত্তরটা হবে হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি। নেক্সট কোশ্চেনে চলে আসবো। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে কিন্তু লাইক করবে। ঠিক আছে, পরের কোশ্চেনটি রয়েছে, কোনো উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো? তাহলে আলোক কেন্দ্র কাকে বলে? এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কিন্তু কোশ্চিন রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। তোমরা কিন্তু এটাকে ভালো করে মার্কিং করো, এটাকে অবশ্যই বারবার করতে থাকবে। পাতলা লেন্সের প্রধান অক্ষের ওপর অবস্থিত যে নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে কোনো রশ্মি প্রবেশ করলে রশ্মিটির কোনো চ্যুতি এবং পার্শ্বসরণ হয় না। রশ্মিটি সোজা পথে লেন্সের মধ্য দিয়ে চলে যায়, সেই বিন্দুকে লেন্সের আলোককেন্দ্র বলে। এবং এটা হচ্ছে ডায়াগ্রামটা, চিত্রটা, এই চিত্রটা করে নেবে এবং এটা ডেফিনেশন লিখে দেবে। তাহলে 2 মার্ক থাকলে অবশ্যই কিন্তু তোমাকে 2 মার্ক দেবেই, কোনো প্রকারের নম্বর কাটার সম্ভাবনা এখানে থাকছে না। এরপরে চলে আসবো, দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? পরের কোশ্চেনটা রয়েছে, দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? এটা মাধ্যমিক 2018 সালে কিন্তু অলরেডি চলে এসছে। তাহলে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট কোশ্চিন, একদম মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখে নাও। দিনের বেলায় আকাশের রং নীল দেখার কারণ, দিনের বেলায় যখন সূর্যরশ্মি বায়ুমণ্ডলের ভিতর দিয়ে আসে, নীল বর্ণের আলোকরশ্মির তরঙ্গদৈর্ঘ্য কম হয়, বায়ুর মধ্যে থাকা কণাগুলি নীল বর্ণের আলোকে বিক্ষিপ্ত করে চারদিকে ছড়িয়ে দেয়। এই বিক্ষিপ্ত আলোকরশ্মি আমাদের চোখে পৌঁছায়, তাই আমরা আকাশকে নীল দেখি। একদম সোজা কোশ্চিন। তারপরে কোশ্চেনে চলে আসবো 11 নম্বর। এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, 11 কোশ্চেনটি রয়েছে, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর গতিবেগের উপর কিভাবে নির্ভর করে? ঠিক আছে, একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর গতিবেগের উপর কিভাবে নির্ভর করে, এটা দেখো 2017 সালে কিন্তু একদম চলে এসছে। তাহলে বুঝতে পারছো এটাও একটা ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চিন।
হ্যাঁ, তোমরা ফের এটা ভেবো না যে সালে চলে এসছে এর মানে কি ওটা ইম্পর্টেন্ট নয়, এটা কিন্তু একদম ঠিক নয়। যে কোশ্চেনগুলো সালে এসছে সেই কোশ্চেনগুলো আবার রিপিট হয়, অনেক সময় রিপিট হয়, ঠিক আছে। তো দেখে না অ্যান্সারটা, মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোকের গতিবেগের ওপর নির্ভর করে। কোনো একটি বর্ণের আলোর শূন্য মাধ্যমে গতিবেগ এবং একটি ঘন মাধ্যমে গতিবেগের অনুপাতকে ওই বর্ণের আলোর জন্য ওই ঘন মাধ্যমটির পরম প্রতিসরাঙ্ক বলে। কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোর গতিবেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর গতিবেগ, ঠিক আছে। এর আগে প্রতিসরাঙ্কের ডেফিনেশন বললাম, এটা তোমরা লিখলেও চলবে। এরপরে কোনো মাধ্যমের আলোর গতিবেগ কম হলে প্রতিসরাঙ্ক বেশি হয় এবং আলোর গতিবেগ বেশি হলে প্রতিসরাঙ্ক কম হয়। দুটি মাধ্যম এ এবং বি হলে কোনো নির্দিষ্ট আলোর এ মাধ্যমে গতিবেগ এবং বি মাধ্যমে গতিবেগের অনুপাতকে ওই বর্ণের আলোর জন্য এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক মিউ এ বি সমান এ মাধ্যমে আলোর গতিবেগ ডিভাইডেড বাই বি মাধ্যমে আলোর গতিবেগ, ঠিক আছে। এটা লিখে নেবে, একদম সুন্দর অ্যান্সার। এর পরের যে কোশ্চিনটা আলোচনা করব একদম ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। এটা শর্ট কোশ্চিনের ক্ষেত্রেও আসে এবং বড় কোশ্চিনের ক্ষেত্রেও কিন্তু আসে, দুটোই। দেখো, গাড়ির হেডলাইট থেকে আসা, আচ্ছা এই কোশ্চিনটা ভালো করে দেখো, গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন, ঠিক আছে। এই কোশ্চিনটাকে ভালো করে, দুটো একই কোশ্চিন, হ্যাঁ, কিন্তু এই কোশ্চিনটা আসে যে গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় 1 মার্কের জন্য, এবং কেন ব্যবহার করা হয়, ওই দর্পণটা কেন ব্যবহার করা হয়, এটা আসে হয় 2 মার্কের জন্য দিতে পারে অথবা 3 মার্কের জন্য। তো দেখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, একদম ফাটাফাটি কোশ্চিন। এটাকে কিন্তু তোমরা ভালো করে নেবে, অবশ্যই কিন্তু 2025 সালে গ্যারেন্টির সহিত আমি বলতে পারি এই কোশ্চিন দেবে। দেখে নাও, গাড়ির হেডলাইট থেকে আলো অনেক দূর পর্যন্ত যায়। মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। দর্পণটি ফোকাসে একটি বাল্ব রাখা থাকে। বাল্বটি জ্বালানো হলে সেটি থেকে উৎপন্ন অপসরের আলোকরশ্মি অবতল প্রতিফলকে আপতিত হয়ে প্রতিফলনের পরে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছয়ে পরিণত হয়। এই সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ অনেক দূর পর্যন্ত যায় এবং গাড়ি চালক রাতের অন্ধকারে অনেক দূরের বস্তুকে দেখতে পায়, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটাই। যদি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দাও এবং আরেকবার বলছি, যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।